সিলেবাস টু দ্য পয়েন্টে কমপ্লিট হবে। তবে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমাদের যদি মনে হয় যে কোনো অংশ এখনো বাকি রয়ে গেছে তাহলে তোমরা আমাকে ইনফর্ম করো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো তোমাদের সাথে অনেকেই আছে যারা খুব সূক্ষ্মভাবে সিলেবাসটাকে দেখবে এবং দেখবে যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা বা কোনো একটা টপিক বা একটা সাব টপিক বাদ পড়ে গেল কিনা, এগুলো নিয়েও তোমরা আলোচনা করতে পারো ফাইনালি। আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আরবান পপুলেশনের আরবান এনভায়রনমেন্টটা বাকি আছে আমার, তো আজকে আরবান এনভায়রনমেন্ট শেষ করব। আমি আসলে 11:30 থেকে প্রায় 1টা 1:30 পর্যন্ত একটা বড় লেকচার দিয়েছি, গলাটাও কেমন জানি খেসখেসে হয়ে আছে আর কি। এখন আবার তোমাদের একটা লেকচার দিতে যাচ্ছে এই মুহূর্তে। তো আমি লেকচার শুরু করছি আরবান পপুলেশন দিয়ে। সো আরবান পপুলেশন বলতে আমরা আরবান এরিয়াতে বসবাসরত যেই পপুলেশন, সেই পপুলেশনকেই আমরা আরবান পপুলেশন বলি বা বুঝিয়ে থাকি। সো এই জায়গাতে হয়তো তোমার অনেক কিছু না, কিন্তু তোমাদের কাছে মনে রাখতে হবে যে আমরা আরবান পপুলেশন বলতে কি বুঝি সেটা একটু বুঝিয়ে নেওয়া। তো আরবান পপুলেশন আমি তোমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি যে আরবান পপুলেশন বলতে বোঝায় যে আরবান এরিয়াতে বসবাসরত যেই জনসংখ্যা বা যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকেই আরবান পপুলেশন বলে। তবে আমরা কিন্তু একটা ডেফিনেশন দিয়ে আরবান পপুলেশন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যখন আরবান এরিয়াকে আমরা ডিফাইন করেছি, এবং সেই জায়গাতে বলেছি যে আরবান পপুলেশন ডেন্সিটি ইজ গ্রেটার দেন আরবান রুরাল পপুলেশন ডেন্সিটি। এবং আমরা বলেছি যে যখন এটাকে আমরা সিটি কর্পোরেশন হিসেবে সংজ্ঞায়িত করব, আখ্যায়িত করব, তখন আমরা বলবো যে পার ক্যাপিটা যে পপুলেশন ডেন্সিটি ইট উড বি মোর দেন 5,000. So urban population refers to the population those who are living in urban areas and cities. Number one. Number two, urban population in number and density is greater than rural population. And number three, if we want to identify any municipality or Paurosabha, then the per capita urban population will be or would be more than 5,000. But it varies from country to country according to the population density of those countries. তো যেই জায়গাতে যেই পপুলেশন, সেই জায়গার পপুলেশনের উপর বেস করি আমরা আরবান পপুলেশনের ডেন্সিটিটাকে কাউন্ট করে থাকি বা নির্ধারণ করে থাকি। দেখো, এটাকেই আমরা বলছি যে আরবান পপুলেশনের ডেফিনেশন। সো এই মুহূর্তে আমরা যে জায়গাতে আসতে চাচ্ছি সেই জায়গাতে বলছি যে আমরা আসলে আরবান পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সে যাব এই মুহূর্তে, তারপরে আমরা ডেনসিটিতে আসব। তো আরবান পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তাহলে সেটাকে প্রায় 8 ভাগে ভাগ করতে পারি, বা বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স ইট কুড বি ডিভাইডেড ইনটু 8. নাম্বার 1 আমরা বলি যে শুধু নাম্বার 1, এটাকে তুমি এভাবে পয়েন্ট করে নাও, তাহলে পরীক্ষার হলের মধ্যে তোমরা লিখতে পারবে। নাম্বার 1 যে large size and high density of population. Large size and high density of population. আমি যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। নাম্বার 1 হচ্ছে large size and high density of population. যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝালাম। সাধারণত আরবান পপুলেশন ডেন্সিটি বেশি হবে এবং সংখ্যায়ও বেশি হবে। যেন এমনও হতে পারে যে একটা পৌরসভার যে জনসংখ্যা তার আশেপাশের যে ইউনিয়ন পরিষদ এসে যা আছে উপজেলার জনসংখ্যার চাইতে অনেক সময় বেশি হয়ে যায়। তাহলে আরবান এরিয়াতে সাধারণত অধিক সংখ্যক জনগোষ্ঠী বসবাস করে। সো নাম্বার 1 ইজ লার্জ সাইজ এন্ড হাই ডেন্সিটি অফ পপুলেশন।
এটা হচ্ছে প্রধান ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা এই মুহূর্তে যেটা পড়ছি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান পপুলেশন। ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান পপুলেশন আমরা 1 নাম্বারটা পড়েছি। 2 নাম্বারটা হচ্ছে হেটারোজেনিটি। হেটারোজেনিটি, urban population bear a characteristics of heterogeneity. What does heterogeneity means? Heterogeneity means যে various types of people such as different caste, classes, ethnic groups, religions, etc. এটারে বলা হয় heterogeneity. আরবান এরিয়াতে সাধারণত এই ধরনের একটা মাল্টি পপুলেশন বেজ আমরা সাধারণত আরবান এরিয়ার মধ্যে দেখতে পাই। এই হেটারোজেনিটি একটু খেয়াল করে দেখো, যদি আমরা বলি যে ডিফারেন্ট কাস্ট, ডিফারেন্ট ক্লাসেস, এথনিক গ্রুপস, রিলিজিয়ন্স এই ব্যাকগ্রাউন্ডের হতে পারে, ঠিক আছে? যেমন কাস্ট বলতে আমরা কি বুঝি, এটা 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 সাধারণত হিন্দু সোসাইটিতে বেশি থাকে। যেমন আমরা বলি আপার কাস্ট, লোয়ার কাস্ট। হ্যাঁ, লোয়ার কাস্টকে অনেকে বলে দালিত গ্রুপ। এটা এটা সাধারণত হিন্দু পপুলেশনের মধ্যে আমরা এই কাস্টের জিনিসটা বেশি, কিন্তু আমাদের এই জায়গাতে হচ্ছে যে সোশ্যাল ক্লাস দিয়ে এই কাস্টকে বোঝানো হয়ে থাকে। সোশ্যাল ক্লাস দিয়ে আমরা যেমন এটাকে আমরা ইকোনমিক্যালি ফার্দার ডিভাইড করি। যেমন আমরা বলি যে লোয়ার ইনকাম গ্রুপ, আপার ইনকাম গ্রুপ, অনেকে লোয়ার কাস্ট বলে, লোয়ার ক্লাস বলে, আপার ক্লাস বলে। এরকম ভাবে এই লোয়ার ক্লাসই লোয়ার কাস্টকে আইডেন্টিফাই করে, ঠিক আছে? তো এইভাবে এই যে কাস্ট সিস্টেম সেটাকে আইডেন্টিফাই করা হয়। আর ক্লাসেস বলতে আমরা বুঝি ইনকাম গ্রুপ, ধনী দরিদ্র শ্রেণীর মানুষ। তাহলে তুমি দেখবা যে এই সমস্ত পিপলই আরবান এরিয়াতে তুমি পাবা। হয়তো একটা গ্রামের মধ্যে সাধারণত ন্যাচারালি একটা সমসত্ব ভাব থাকে, যে ম্যাক্সিমামই হচ্ছে দরিদ্র শ্রেণীর, অথবা ম্যাক্সিমামই হচ্ছে কৃষক শ্রেণীর, ম্যাক্সিমামই হচ্ছে লোয়ার মিডল ইনকাম ক্লাস বা লো ইনকাম গ্রুপ, এইরকম আর কি। কিন্তু একটা শহরের ভিতরে এই ধরনের হেটারোজেনিটি দেখতে পাওয়া যায়। বিভিন্ন এথনিক গ্রুপের মানুষও এই জায়গাতে দেখতে পাবা, সাদা কালো মানুষ দেখতে পাবা, ঠিক আছে? তারপরে মনে করো হিন্দু মুসলমান দেখতে পাবা। তারপরে বিভিন্ন অঞ্চল থেকে আসা এই জায়গাতে বিভিন্ন এথনিক গ্রুপের মানুষকেও তুমি এই জায়গাতে দেখতে পাবা, এথনিক ব্যাকগ্রাউন্ডের মানুষও তুমি এই জায়গাতে দেখতে পাবা। তো এগুলো আমরা বুঝি, কিন্তু এই জায়গাতে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরবান এরিয়ার মধ্যেই তুমি হেটারোজেনিটি দেখতে পাবে। কারণ এই জায়গাতে হচ্ছে যে একটা ডাইভার্স পিপল, একেবারে একটা প্রান্তিক এরিয়া থেকে সবাই যাদের নিড আছে তারা সবাই আরবান এরিয়াতে চলে আসে। সো এটার মধ্যে তুমি যদি ডিভাইড করো তাহলে এরকম ডিফারেন্ট কাস্ট, ডিফারেন্ট ক্লাস, ডিফারেন্ট এথনিসিটি এন্ড ডিফারেন্ট রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড পিপলকে তুমি এই আরবান এরিয়াতে দেখতে পাবে। তাহলে এটা গেল 2 নাম্বার। খুব সহজ, একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে। আরেকটা হচ্ছে অ্যানোনিমিটি। তো এইটাকে অনেক সময় যেটা বলা হয় যে হেটারোজেনিটি কিন্তু শহরের মধ্যে এই রকমের অ্যানোনিমিটির সৃষ্টি করে। তো এই অ্যানোনিমিটি আসলে কি? এই অ্যানোনিমিটি হচ্ছে যে তোমার লস অফ আইডেন্টিটি। কেউ কাউকে এই জায়গাতে সহজে চিনতে পারে না বা চিনতে চায়ও না। এই যে আমরা বলেছি যে আইসোলেশন, এই আইসোলেশনটাই হচ্ছে অ্যানোনিমিটির মেইন ইস্যু। সো এটাকে আমরা লস অফ আইডেন্টিটি বলি, যে আসলে বাইরে বের হলে পরে আমাদের দুজনের মধ্যে দেখা হবে কিন্তু আমরা কেউ কাউকে আইডেন্টিফাই করতে পারবো না। সো শহরের মধ্যে সবচাইতে বেশি মানুষ বসবাস করে এবং এটার মধ্যে
আইডেন্টিটি ক্রাইসিস অনেক সবচেয়ে বেশি। একজন আরেকজনকে চিনে না, এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষকে চিনে না। ঠিক আছে, একই সাথে আমরা ঘোরাফেরা করছি কিন্তু একজন আরেকজনকে চিনি না। তাহলে এইটা হয় কি, এটা হয় আইসোলেশন থেকে হয়, এটা কম্পিটিশন থেকে হয়, এটা সেগ্রিগেশন থেকে হয়, এটা অ্যানোনিমিটি থেকে হয়। তো এই ধরনের যে ইস্যুটা সেটাকে বলা হয় আমাদের অ্যানোনিমিটি। তো এই যে অ্যানোনিমিটি এটা আসলে আসে হ্যাটারোজেনিটি থেকে আসে। তো হ্যাটারোজেনিটি থেকে আসার কারণটা কি? কারণ কি এই জায়গাতে হচ্ছে mixture of people from all races, castes, classes, occupations, ethnic origins and religions। এই কারণে তোমার এই অ্যানোনিমিটি হয়ে থাকে। কোনোটা যদি না বোঝো তাহলে আমাকে প্রশ্ন করো যে স্যার এই অংশটা আমরা বুঝি নাই। তাহলে নাম্বার 1 হচ্ছে আমাদের large size and high density of population, number 2 heterogeneity, number 3 anonymity, number 4 mobility and transiency. Urban life is very dynamic, বুঝতে পেরেছো? Urban life is very dynamic, so social relations is temporary। যেহেতু আরবান লাইফ ডাইনামিক এই জন্য সোশ্যাল রিলেশনস হচ্ছে টেম্পোরারি। তোমার সাথে আজকে একটা ফ্ল্যাটে দেখা হলো, তুমি আমার পাশাপাশি ফ্ল্যাটে থাকছো, সুতরাং তোমার সাথে পরিচয় আছে, তোমাকে আমি কমিউনিটি ভাবছি। যেই আমার ফ্ল্যাটটা তুমি ছেড়ে দিয়েছো তখন তোমার সাথে আমার কমিউনিকেশনের গ্যাপ হয়ে গেল, বিকজ আরবান পিপল আর সো মোবাইল। তো এটাকে আমরা বলছি মোবিলিটি অ্যান্ড ট্রানজিয়েন্সি। তো মোবিলিটির কারণেই হচ্ছে আমাদের আরবান লাইফটা সাংঘাতিক ডাইনামিক, এবং আমরা বলি যে আমাদের সোশ্যাল লাইফ ইজ টেম্পোরারি। এই আরবান মোবিলিটির অনেকগুলো দিক আছে, সেই দিকগুলো যদি তোমরা আলোচনা করো, একটু খেয়াল করে দেখো। আরবান পিপল আর মোবাইল পিপল, যে প্রতিদিন তাকে বের হতে হচ্ছে, প্রতিদিন তাকে কাজে যেতে হচ্ছে, তাকে স্কুল কলেজে যেতে হচ্ছে, ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, সার্ভিসে যেতে হচ্ছে, কোনো কিছুর জন্য বাজারে যেতে হচ্ছে, সো দে আর সো মোবাইল। একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এদের রেসিডেন্সিয়াল মোবিলিটি অনেক বেশি। আজকে আমার এই বাসা পছন্দ হচ্ছে না, আমি আরেকটা বাসা নেব। আমার এই বাসায় ভাড়া বেশি, আর একটু কমের ভাড়ার বাসা নিতে চাচ্ছি। এই বাসার ভাড়া কম, আমি আর একটু ভালো বাসায় যেতে চাচ্ছি। আজকে আমি একটা জায়গায় আছি, আমি আরেকটা জায়গায় শিফট করতে চাচ্ছি। তো এটাকে বলছি রেসিডেন্সিয়াল মোবিলিটি। কিছুক্ষণ আগে যেটা বলছি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনাল মোবিলিটি। তো এরকম ডিফারেন্ট টাইপ অফ, তারপরে ওকুপেশনাল মোবিলিটি আছে, এমপ্লয়মেন্টাল মোবিলিটি আছে। তো এই আমরা যদি মোবিলিটি দেখি তাহলে এটা একটা বড় বৈশিষ্ট্য আমাদের আরবান পিপলদের জন্য। আচ্ছা, তোমরা তো আমাকে শুনতে পাচ্ছ কি না? কেউ কিছু বলছো না কেন দেখি? জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। তোমরা কিন্তু নোট নিও, কারণ এখন আর ওই যে ওরকম ভাবে তোমাদের হয়তো ওই যে বইয়ের ভিতরে গিয়ে পড়ার একটু কষ্টই হবে, সেই কারণে নোট নিয়ে নিও, তাহলে পরীক্ষার খাতা লিখতে পারবে। আশা করি তোমরা মোবিলিটিটা বুঝতে পেরেছো। এইবার আমরা যাব, সেটা হচ্ছে ফর্মাল রিলেশনশিপ। ফর্মাল রিলেশনশিপ, তো এই ফর্মাল রিলেশনশিপ হচ্ছে বুঝতেই পারছো যে আরবান সোশ্যাল লাইফ আর রিলেশনশিপটা অতটা কিনশিপ না, যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম যে রিলেশনশিপটা খুবই ফর্মাল। ঠিক আছে, তো ফর্মাল বলতে আমরা কি বুঝাচ্ছি? ফর্মাল বলতে বুঝাচ্ছি দিস টাইপ অফ রিলেশনশিপ হ্যাজ নো কিনশিপনেস, মানে আত্মার যে আত্মীয়তা সেই আত্মীয়তাটা নাই এই জায়গাটার মধ্যে, কিনশিপনেস এই জায়গাটার মধ্যে নাই। কিন্তু রুরাল এরিয়াতে আমরা দেখেছি যে এক গ্রামের বাসিন্দা আরেক গ্রামের লোকের সাথে তাদের মধ্যে একটা কিনশিপ ডেভেলপ করে, এবং খুব প্রাণ দিয়ে তার এই কিনশিপটাকে ধরে রাখতে চায়। সেই ধরনের কিনশিপটা নাই।
তো এই জন্য আমরা বলছি যে ফর্মাল রিলেশনশিপ বা ফর্মালিটি অফ রিলেশনস। তো এইটা কি করে? এটা হচ্ছে যে ফর্মাল একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট করে, ফর্মাল একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট করে, যেটার মধ্যে আমরা দেখি যে যে ইন্টিমেট যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা এই জায়গাতে তুমি খুঁজে পাবে না। তো এইটা একটা বড় বৈশিষ্ট্য যে আমরা আরবান এরিয়াতে চাইলেও সেই কিনশিপনেসটা ডেভেলপ করার সুযোগ নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই কারণে যেটা হয় আরেকটা বৈশিষ্ট্য, সেটাকে হচ্ছে আমরা বলছি সোশ্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্স, তো সোশ্যাল ডিস্টেন্স এই কারণেই হয় যেহেতু আমাদের কাছে ক্লাস, কাস্ট, তারপরে রিলিজিয়ন ইত্যাদি ইত্যাদি আমাদের মধ্যে বিরাজ করে, তাহলে আমাদের মধ্যে সেগ্রিগেশন সো হাই, সো সোশ্যাল ডিস্টেন্স অনেক হাই। যেমন ধনীর সাথে দরিদ্রের ডিস্টেন্স অনেক বেশি, একজনের সাথে আরেকজন কথা বলতে চায় না, বাট একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট পিপল। আমরা কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সটা সো হাই। হিন্দুর সাথে মুসলমানের ডিস্টেন্স অনেক, ঠিক আছে, সাদার সাথে কালোর ডিস্টেন্স অনেক। তো এই রকমের সোশ্যাল ডিস্টেন্সটা অনেক বেশি এই জায়গাটার মধ্যে। সো এই ডিস্টেন্সও তুমি অনেক কিছুর মধ্যে পাবা, যেমন এই ডিস্টেন্সটা পাবা বাসগৃহের মধ্যে, যে so called elite people live in posh areas but poor people live in slums and squatter settlements. সো এই ধরনের আমরা কি পাই? সোশ্যাল ডিস্টেন্স পাই, ঠিক আছে। এক শ্রেণীর লোক খুব মানে আয়েসে তোমার জব করে, আবার আরেক শ্রেণীর মানুষ সাংঘাতিক ভাবে কায়িক পরিশ্রম করে। সো ফিজিক্যাল লেবার আর হচ্ছে তোমার কমফোর্ট লেবার, এই দুটো ডিস্টেন্সই আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাই। তাহলে সোশ্যাল ডিস্টেন্স ইন এভরি অ্যাসপেক্টস ইজ সো হাই। তো এটাকে আমরা বলছি যে সোশ্যাল ডিস্টেন্স। আরেকটাকে আমরা বলি যে রেজিমেন্টেশন। সো রেজিমেন্টেশন বলতে বোঝায় যে আমাদের এই আরবান লাইফটা হচ্ছে সো কুইক এন্ড সো মোবাইল এন্ড সো ফাস্ট। এই জিনিসটাকেই আমরা বলছি যে রেজিমেন্টেশন, অর্থাৎ আমরা ঘড়ির কাঁটা ধরে আমরা সাধারণত ঘুরতে থাকি। তোমরা অনেকেই গ্রাম থেকে এসে যখনই শহরে আসলা, ক্লাস করা শুরু করলা, তখনই দেখা গেল যে আর ঘড়ির কাঁটার বাইরে যেতে পারো না। সকাল 8টায় ক্লাস করতে হয়, হ্যাঁ, ছোট্ট একটা লাঞ্চের ব্রেক হয়, আবার বিকেলে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ক্লাস, এভাবে করে করে তোমরা এই জায়গাটার মধ্যে আসছো। সো ঘড়ির কাঁটা ধরেই তোমাদেরকে চলতে হচ্ছে। আবার বিকেল বেলা অনেকে টিউশনিতে যাও, আবার এসে কোনো রকম খাবার খেয়ে নিজের পড়াটা পড়ো, তারপরে 5-7 ঘন্টা ঘুম, আবার ঘড়ির কাঁটা ধরে উঠানো। সো এটাকে বলা হয় রেজিমেন্টেশন। তো এটা হলে একটা মানে খুব ফাস্ট একটা জায়গা, এটাকে বলা হয় ক্লক রেগুলেটেড স্ফেয়ার। ক্লক রেগুলেটেড স্ফেয়ার। সো কমিউনিটি বিকামস ক্লক রেগুলেটেড। তো রেজিমেন্টেশন কথাটার অর্থ হচ্ছে এইটা, আমরা সবসময় একটা নিয়ম মেনে এই জায়গাতে চলতে হয়। যদিও কান্ট্রি টু কান্ট্রি নিয়ম মাপার বা নিয়ম মানার যে শর্তগুলো মানুষের মধ্যে এটা ভ্যারি করে। যেমন আমরা ট্রাফিক সিগন্যাল মানতে চাই না যতক্ষণ না পর্যন্ত ট্রাফিক বাড়ি মারে, কিন্তু বাইরে ট্রাফিক সিগন্যাল না মানলে মনে হবে যে তুমি ভয়ানক বিপদের মধ্যে পড়তে যাচ্ছ, ফলে সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলে। এরপরে যেটাকে আমরা বলছি segmentation of personality. Segmentation of personality, this is also the same meaning, the segmentation of personality. তো segmentation of personality বলতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে এই যে মানুষের যেই পার্সোনালিটি, এই পার্সোনালিটি কি করে মানুষকে একটা পরিচয় দেয়। সেই পরিচয়টা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টাল ইন্ট্রোডাকশন। যে একজন লোক হচ্ছে অফিসের বড় কর্মকর্তা, আরেকজন হচ্ছে রিক্সা পুলার,
আরেকজন হচ্ছে ভেন্ডর, আরেকজন হচ্ছে বিজনেসম্যান, আরেকজন হচ্ছে ট্রেডার, আরেকজন হচ্ছে সেলার। তাহলে এগুলো সবই কি? এগুলো হচ্ছে সবই ইনস্ট্রুমেন্টাল। ঠিক আছে? তো এই যে ইনস্ট্রুমেন্টাল যে কন্টাক্ট, এইটাই আসলে আমরা দিন শেষে খুব পছন্দ করি এবং এটা নিয়ে আমরা সবচাইতে খুশি থাকতে চাই। সো এই জিনিসগুলো খুবই মানে ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিকোণ থেকে এই শহরের ভিতরে দেখা হয়। এই জন্য সেগমেন্টেশন অফ পার্সোনালিটি এই জায়গাতে বলা হয়। তো সেগমেন্টেশন অফ পার্সোনালিটি আমরা কি করি? আমরা যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের যেই কাজ এবং আমাদের যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যে ইনস্ট্রুমেন্টালিটিটা বেশি থাকে রাদার দেন ন্যাচারালিটি। ঠিক আছে? এবং দিন শেষে আমি একজন হিউম্যান বিইং, এই জায়গাটা থেকে আমরা আসলে শহরের মধ্যে সরে আসার চেষ্টা করি। কিন্তু তুমি যদি রুরাল পিপলদের দিকে তাকাও, সে যাই করুক না কেন, সে সারাক্ষণই একটা এই যে মানব জাতি, মানব গোষ্ঠী, ন্যাচারালিটি, এই জায়গাটার পরিচয় বহন করে বেশি। কিন্তু আমাদের পরিচয় হচ্ছে কেউ আমরা কি এই শহরের ভিতরে, কেউ আমরা পলিটিশিয়ান, কেউ আমরা চেয়ারম্যান, কেউ হচ্ছে আমরা প্রফেশনাল, কেউ হচ্ছে পলিসি মেকার, কেউ হচ্ছে হাই অফিসিয়াল, কেউ বড়লোক, কেউ গরিব, কেউ এই সমস্ত যে সেগমেন্টেশন, সেই সেগমেন্টেশন গুলো আমরা এই জায়গাটার মধ্যে বেশি দেখি। সো এই জিনিসটাকে আমরা বলছি যে সেগমেন্টেশন অফ পার্সোনালিটি। সো ইন টার্মস অফ ফর্মাল রুলস দেখবা যে আমরা এই জায়গাতে কি দেখছি? আমরা দেখছি পোস্টম্যান, আমরা দেখছি বাস ড্রাইভার, আমরা দেখছি অফিস অ্যাসিস্ট্যান্ট, আমরা দেখছি পুলিশম্যান এবং আদার সো মেনি ফাংশনালিটিস এই জায়গাটার মধ্যে পাবা। তো এই যে সেগমেন্টেশন, এই সেগমেন্টেশন বলছি যে আমি যখন তোমার সাথে পরিচয় হচ্ছে তখন আমার পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে তুমি ছাত্র, আমি শিক্ষক, কিন্তু আমার সাথে তোমার সাথে আর বাকি ইন্টিমেসিটা নাই। তাহলে আমি জীবনের অর্ধেক দেখছি, তুমি জীবনের অর্ধেক দেখছো, বাকি জিনিসটা দেখছো না। কিন্তু একটা রুরাল সেটিং এর মধ্যে তুমি খেয়াল করে দেখো যে আমরা একটা মানুষের আদ্য প্রান্ত বিচার বিশ্লেষণ করতে পারি যে এই লোকটা এই রকম, এই লোকটা ভালো, এই লোকটা মন্দ, এই লোকটা এই কাজ করে, এই লোকটার ফ্যামিলি, এই ফ্যামিলির মানুষ এই এইরকম ভাবে এই ধরনের কাজে জড়িত আছে, হ্যাঁ তারা এই এই কাজ করে, তাদের সাথে উঠা বসা আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি তার ফুল লাইফ সম্বন্ধে জানতে পারো। কিন্তু একজন আরবান পিপল সম্বন্ধে সেগমেন্টেড ধারণা হয় সবার, এবং আমরা সবচাইতে সেই পরিচয়টাই দিতে পছন্দ করি যেটা হচ্ছে অর্নামেন্টাল, ইনস্ট্রুমেন্টাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই আটটাই হচ্ছে আরবান পপুলেশনের ক্যারেক্টারিস্টিক। যদি কেউ না বুঝে থেকেও প্রশ্ন করো। আনিশা, তুমি কি আছো আমাদের সাথে? রাফিয়া, আসসালামু স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি কি হ্যালো আমার স্যার। হ্যাঁ হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি পড়াচ্ছি শুনতে পাচ্ছো নাকি ঘুমায় যাচ্ছ? জি স্যার, শুনছি। হুম। পূজা, পূজা আমার, ওয়ালাইকুম সালাম। আমি কি পড়াচ্ছি আজকে? আচ্ছা দেখো,
কোনো পয়েন্ট? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, খুব খুশি হলাম। আমি তো ভাবছি যে তোমরা অনেকে আমার কথা শুনছো আর ঘুমিয়ে যাচ্ছ নাকি। ওকে, ঠিক আছে। রিফায়েতের খবর কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রিফায়েত কি শুনতেছো মনোযোগ সহকারে নাকি? জি স্যার, জি স্যার, এই যে নোট করতেছিলাম স্যার। ওকে, ভেরি গুড। আর সাকিবের সাথে তো আমার মাঝে মধ্যে কথাই হয়। শ্রাবন্তীর খবর কি? শ্রাবন্তী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শ্রাবন্তী? স্যার আলহামদুলিল্লাহ ভালোই, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি ভালো আছো তো? জি স্যার, গরমে একটু কষ্ট হচ্ছে কিন্তু হ্যাঁ, একটু অস্বাভাবিক গরম পড়ে গেছে, কেমন জানি গরমটা। জি শর- 2 হ্যাঁ, দিন শরীরের মধ্যে পিঞ্চ করে গরমটা আসলে। জি। তানভীর, কি খবর বলো? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ। নোট আপনি ভালো আছেন নিচ্ছ? স্যার? আছি জি স্যার, নোট আলহামদুলিল্লাহ। নোট নিচ্ছি স্যার। নোট নাও, এগুলো নিয়ে একটু যেভাবে বলবো সেগুলো নোট নিতে পারলে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেল একবারে, কারণ এখন তো সময় কমে আসবে আস্তে আস্তে, তাই না? জি স্যার, জি স্যার। তোমাদের তো আর 1 মাসও বাকি নাই পরীক্ষার। জি স্যার, ডেট দিয়ে দিয়েছে আসছে স্যার 4 তারিখ থেকে স্যার। 4 তারিখ থেকে রুটিন পেয়েছো? জি স্যার, রুটিন দিয়ে দিয়েছে স্যার ভেরি অনলাইনে নাইস, স্যার। ভেরি নাইস। এখন কি কোনো কোর্স বাকি আছে? স্যার 4টার মতো কোর্স বাকি আছে স্যার, মানে হ্যাঁ, বলো কি? 4টা কোর্স বাকি আছে স্যার। এইটা আবার কি শোনাইলো তুমি? স্যার 2-3টা স্যার এই 2-1টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে স্যার, মানে আশা করা যায় স্যার চেয়ারম্যান স্যারেরটা আর শফিউল্লাহ স্যারেরটা বাদ দিয়ে স্যার বাকিগুলো শেষ হয়ে যাবে স্যার। চেয়ারম্যান স্যার তোমাদের কি পড়াচ্ছেন? স্যার ল্যান্ড ইউজ ল্যান্ড সার্ভে। এটা তো এটা থিওরি না? জি স্যার, এটা থিওরি স্যার। উনি কয়টা ক্লাস নিয়েছেন তোমাদের? স্যার স্যার আসলে স্যার ওনার ক্লাস সংখ্যা 5টার মতো হয়েছে, 5 থেকে 6টা স্যার। 6টা হলে তো একটা ইন্ট্রোডাক্টরিতে চলে গেছে, 5টা ক্লাস হয়েছে। জি স্যার। তো তোমরা যোগাযোগ করো না? স্যার উনি তো আসলে বিজি, অনেক বিজি থাকে স্যার। আর আমরা তো তাও শুক্রবারেও ওনার ক্লাস করছি মাঝে মাঝে স্যার, তাও হয় না স্যার। তোমাদের স্যার তোমাদের ওনার তো কি মনে মাসে, হয় আমরা কি বিজি না? জি স্যার আপনারা তো বিজি থাকেন স্যার। তাহলে আমরা কেমন নিচ্ছি? আমি সকালে তোমার ক্লাস নিতে পারি না, আমি বিকালে নিচ্ছি। জি স্যার। স্যার এটা নিয়ে তো স্যারকে অনেকবার বলেছি, হুম। তো স্যার তো হচ্ছে মানে আরেকটু যদি স্যার কনসাস হয়ে ক্লাসটা যদি রেগুলার নিতেন তাহলে হয়তো আমাদের শেষ হয়ে যেত এতদিনে। এটাই সবচেয়ে বেশি এখন না, এটা তো পেইনফুল, এটা তো তোমাদের জন্য পীড়াদায়ক। ইট শুড হ্যাঁ, নট স্যার। বি। এটা হতে পারে না। আর স্যার ল্যান্ড ইউজটা তো স্যার লাস্টের দিকে স্যার, এখন ক্লাইমেটোলজিরও স্যার ওই যে টিচার চেঞ্জ হওয়ার পরে শেষ হ্যাঁ। হয় না স্যার, ওইটা নিয়ে একটু বড় ঝামেলা স্যার। ক্লাইমেটোলজিটা স্যার আরো থিওরি আরো বেশি ঝামেলার হবে স্যার। ক্লাইমেটোলজিতে তোমাদের কে নেয়? নাজমুন নেয় না? না স্যার স্যার, এটা ওনাকে নাই শফিউল্লাহ স্যার। ও, শফিউল্লাহ স্যার। ক্লাইমেটোলজি নিচ্ছে আমাদের শফি ভাই। ক্লাইমেটোলজি কয়টা ক্লাস হয়েছে ক্লাইমেটোলজি? 6টার মতো মনে হয় স্যার, 6টা। accurate তাহলে বলতে পারতেছি না। 6টার মধ্যে তো একটা ইন্ট্রোডাক্টরি হবে, তাই এটাও তো 5টা ক্লাসই হয়েছে। জি স্যার। স্যার ক্লাইমেটোলজি আসলে ফাতেমা ম্যাডাম আমাদের 4টার মতো ক্লাস নিয়েছিল স্যার, তারপরে উনি তো চলে আসলো, মেট্রোলজি ডিপার্টমেন্টে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে এটা গেল হচ্ছে শফিউল্লাহ ভাইয়ের কাছে। স্যার তারপর 2 মাস বন্ধ ছিল কোর্সটা স্যার। আচ্ছা, তারপরে কোনটা বলো তো আমাকে, আরেকটা বলো তো। স্যার এই দুইটাই একদম শেষই হয় না স্যার, এটা সিলেবাস শেষ করতে মানে 1 মাসের মতো লাগবে এরকম অবস্থা আছে স্যার। তো 1 মাস তো তোমাদের আর হাতে গুলো নাই। স্যার, জি স্যার। 1 মাসে কিভাবে এই আর সিলেবাস স্যার শেষ হবে আমি তো বুঝতেছি না। আমি এত শেষ হওয়ার মতো না স্যার, 90% বাকি। 90% বাকি স্যার। বাকি থাকবে। পার্টে পড়ে আছে এই দুইটা কোর্সে।
আমি জানি না, আমি তোমাদেরকে অত্যন্ত ইন্টেন্সিভ ক্লাস নিয়েছি, প্রতি সপ্তাহে ক্লাস নিয়েছি, কিন্তু এখনো মনে হয় যে আমি তোমাদেরকে আরো ক্লাস নেই, আরো তোমাদেরকে দেয়ার আছে। বাট একটা জায়গায় তো এসে আমাকে থামতে হবে, তাই না? স্যার এই দুটো ক্লাসেও আমাদের যথেষ্ট ক্লাস দরকার, এই দুটো কোর্সেও, নয়তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো। এখন উইকে তোমরা 2টা ক্লাস নিলে তো সম্ভব না স্যার। আর আমি স্যার সিলেবাস না শেষ স্যার পরীক্ষা দিতে তো স্যার কষ্ট। যেমন স্যার আপনার ক্লাসটা স্যার আমাদের তো ম্যাক্সিমাম সিলেবাসটা পড়া হয়ে গেছে স্যার। আপনার যে ইনকোর্স নিছেন স্যার, ভাইবার নিছেন, এই কারণে ভালো মতো পড়া শেষ হয়ে গেছে স্যার। আপনার ক্লাসের পরে ক্লাসে শেষ, কিন্তু এগুলো তো স্যার ঝামেলায় পড়বো স্যার। একদম ঝামেলায় পড়বে, এগুলো একদম ঝামেলায়। চেয়ারম্যান স্যার স্যার কেবল 3 নাম্বার টপিকে আছি আমরা 13টা টপিকের মধ্যে। আহা, আমার খুব, বুঝছো, খুব খারাপ লাগে তোমাদের এই জিনিসগুলো যখন শুনি না। ওনারা সব কিছু করছেন, কিন্তু অ্যাকসেপ্ট টেকিং দ্য রাইট থিং, স্যার মেইন Accept taking the class. রেসপন্সিবিলিটিটাই মেইনটেইন করে না। মেইন রেসপন্সিবিলিটি মেনটেন করে না। শামিমা, একদম তুমি ঠিক কথাটা বলছো। আমি যদি একটা ক্লাস না নিতে পারি আমার কাছে খুব খারাপ লাগে। হ্যাঁ, আমার এরকম হয় যে আমি একটা সময় নিতে পারি না, কিন্তু আমি আরেকটা সময় নিই। এটা আমাদের হতে পারে মাঝে মাঝে, কিন্তু আমি তোমাদের ক্লাস নিব না এই জিনিসটা আমি ভাবতে পারি না। এটা খুব অন্যায় হচ্ছে। এবং তোমরা এই কোর্সগুলোতে তোমরা সাফার করবে আসলে। স্যার আসলে লিখবো কিভাবে সেটাই তো এখন বুঝতেছি না স্যার। এখন এটা তো স্যার পরীক্ষা না হয় দিলাম স্যার, কিন্তু স্যার আমাদের কোর্সটা স্যার তো লাগতো স্যার সবারই। সবচেয়ে বড় কথা হলো যে তোমরা তো এই জায়গাতে শিখতে আসছো, তোমরা কি শিখে যাচ্ছ আমি জানি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ইস্যু। এর মধ্যে একজনকে তো আমি তোমাদের মিটিং এ বলার পরে তারপরে ক্লাস নেওয়া শুরু হয়েছে। স্যার উনি তারপরে আপনি বলার পরে উনি তো ক্লাস নিয়ে শেষ করে দিয়েছে স্যার। এই গত সপ্তাহে ওনার ক্লাস শেষ হয়েছে স্যার। তা উনি এর পরে আর কোনো ক্লাস বাকি দেয় না স্যার। যাক, সেটাও তো যদি কাজে দেয় তাহলে নাহলে হলো, কিন্তু এভাবে ক্লাস রেখে কিভাবে তোমাদের কমপ্লিট হবে আমি সেটা বুঝলাম না। যাক, দুঃখজনক ব্যাপার। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে তোমাদের শর্ট নোটের যে স্ক্রিপ্ট আমি সেটা দেখে ফেলেছি। আজকে আমরা রেজাল্টটাও তোমাদের সাথে শেয়ার করব। ওকে স্যার আমার বুঝি কথা না শুনতে পাচ্ছ সবাই? স্যার কি বলছেন বুঝি না স্যার। তোমার এই মৌসুমীকে অনেকদিন পরে দেখতে পেলাম। মৌসুমী, কি খবর? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আচ্ছা, তো তোমাকে অনেকদিন পরে দেখতে পেলাম, তুমি নাকি ক্লাস করতে পারছো না? স্যার আমার মাঝখানে খুব সমস্যা হয়ে গিয়েছিল, আমার দুটো ডিভাইসে ঝামেলা হয়েছিল, পরে আপাতত ম্যানেজ করে আর কি ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো, গুড। ক্লাসটাকে বাদ দিও না, যে কোনো ভাবেই হোক ম্যানেজ করে চেষ্টা করো। সাকিব, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে তোমাদের যে শর্ট নোট পরীক্ষা নিয়েছে সেটা রেজাল্ট দিয়েছে তোমাদের? স্যার দেন নাই, প্রথমটা দিছে। আচ্ছা, এই স্যার একটা রেজাল্ট দিয়েছেন স্যার, আরেকটা আপনি আমাকে বলছিলেন পাঠাবেন স্যার, আর দেওয়া হয়নি স্যার। না, এই রেজাল্টটা আমি নিজেই তৈরি করে ফেলেছি, কারণ আমাকে আবার ম্যানুয়ালি সবগুলো স্ক্রিপ্ট দেখতে হয়েছে, ঠিক আছে? তো এই কারণে আমি নিজেই এটা তৈরি করেছি এবং আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা। তাহলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। হাইয়েস্ট খুব সম্ভবত তোমাদের 10-এ পরীক্ষা নিয়েছি না? জি স্যার 10-এ নিয়েছিলেন। জি স্যার। স্যার 10 স্যার। হ্যাঁ, 10-এ তোমাদের আসছে মানে 8 হাইয়েস্ট উঠেছে, 8 খুব সম্ভবত, 8 অথবা এরকমই 8-9 হবে। 10 কেউ পাও নাই, 10 কেউ পাও নাই। ওকে, যাই হোক, আমরা শেষের দিকে যাচ্ছি। তো আসলে আমি তোমাদেরকে একটু চাঙ্গা করলাম আর কি তোমাদের সাথে কথা বলে, ঠিক আছে?
একটু কি চাঙ্গা হয়েছো নাকি তোমরা? জি স্যার পুরোপুরি। জি স্যার। ওকে, আসো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরবান ডেনসিটি, আরবান পপুলেশন ডেনসিটি। তো আরবান ডেনসিটি বলতে আমরা আসলে বেশ কয়েক ধরনের ডেনসিটি বুঝি। তো আরবান ডেনসিটি বলতে ইট রেফার্স আরবান পপুলেশন ডেনসিটি, তবে আরবান ডেনসিটি বলতে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেনসিটিও বলতে পারি, বুঝতে পারি। আরবান ডেনসিটি বলতে সাধারণত মানে ভেরি স্পেসিফিক মেজারমেন্ট অফ আরবান পপুলেশন। তো আরবান ডেনসিটি বলতে আমরা সাধারণত পপুলেশন ডেনসিটিকেই বুঝিয়ে থাকি। বিভিন্ন ভাবে আরবান পপুলেশন ডেনসিটিকে ডিনোট করা হয়ে থাকে, ফোরকাস্ট করা হয়ে থাকে। তো এর মধ্যে দু তিনটা খুব গুরুত্বপূর্ণ, যেমন নাম্বার 1 হচ্ছে মিডিয়ান ডেনসিটি, মিডিয়ান ডেনসিটি। তারপরে নাম্বার 2 হচ্ছে রেসিডেন্সিয়াল ডেনসিটি, রেসিডেন্সিয়াল ডেনসিটি। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট ডেনসিটি। তারপরে গ্রস ডেনসিটি। তারপরে হচ্ছে নেট ডেনসিটি। গ্রস ডেনসিটি, নেট ডেনসিটি। কত ধরনের ডেনসিটির কথা বললাম? নাফি আছো আমাদের সাথে? মিস্টার নাফি জি স্যার। আছো? জি স্যার আছি স্যার। কত ধরনের ডেনসিটি বললাম বলো দেখি। স্যার 4 ধরনের স্যার। কি কি বলো? স্যার যে গ্রস ডেনসিটি, স্যার নাফির জন্য বিপদ হয়ে গেল এখন, না? জি স্যার একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম স্যার মাঝখানে। হ্যাঁ, মাঝখানে অন্যমনস্ক, এই জন্য তো তোমাদের ডাকি মাঝে মাঝে। জি স্যার জি স্যার। আচ্ছা, আমি আবারও বলছি। জি স্যার। আমি আবারও বলছি, তোমরা আবার একটু লিখে নাও। আচ্ছা, তোমাদের একটা ভালো খবর শেয়ার করি। আমার কাছে খুব ভালো লাগে এই খবরগুলো শেয়ার করতে, মানে আমি খুব আশান্বিত। আমি যখন আমার কাছে যখন এই খবরগুলো আসে তখন আমার কাছে মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করি। আসলে এগুলো তোমাদের সাথে শেয়ার করার খবর। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, সেটা হচ্ছে যে গত রাতে 8:30টার দিকে আমার সাথে গত বর্ষে থিসিস করেছে এইরকম আমার একজন থিসিস স্টুডেন্ট ফোন করেছিল। নাম তার রেহনুমা মাহাজাবিন। তো ওদের তো থিসিস শেষ, ডিফেন্স শেষ হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। তো হঠাৎ করে ফোন পাওয়ার পরে আমি কিছুটা ঘাবড়িয়ে গেছিলাম যে কোভিড এর কোনো খবর বলতেছে কিনা সে, কারণ এমনিতে তো কোনো ফোন টোন দেয়নি ও কিছুদিন যাবত। তো আমাদের ওর কাজের উপর বেস করে আমরা পাবলিকেশনও করেছি। তো কালকে রাতেও ফোন করে বললো যে স্যার আমি তো আগামী 16 তারিখে কানাডা চলে যাচ্ছি। আমি কানাডা কেন যাচ্ছ তুমি? তো বললো যে আমি স্যার ম্যানিটোবা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েটে ফুল স্কলারশিপ পেয়েছি। আমি ম্যানিটোবা ইউনিভার্সিটির রিসোর্স ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে, ওই জায়গাতে আমি পোস্ট গ্রাজুয়েট করতে যাচ্ছি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে। সো ভেরি গুড নিউজ। তো আমি চিন্তা করলাম যে দেখো আমাদের সোসাইটির মধ্যে কি বড় একটা চেঞ্জ আসছে। আগে আমরা কখনো কল্পনা করতে পারতাম যে একটা মেয়ে ইন্ডিভিজুয়ালি সে অ্যাপ্লাই করবে, তারপরে কানাডা ইউএস এর মতো জায়গায় ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পড়তে যাবে। সো এটা আমার কাছে এত বড় একটা গুড নিউজ যে আরো অনেক নিউজ আছে, অনেক গুড নিউজ আছে, কিন্তু এগুলো আমার কাছে সবচেয়ে বড় গুড নিউজ। তো এই জিনিসগুলো আসলে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো মনে রেখো আমি কিন্তু তোমাদেরকে স্বপ্ন দেখাচ্ছি। তোমাদের সবার মধ্যে এই পটেনশিয়ালিটি আছে, শুধু আমি মেয়েদের বলে বলছি না। তো ছেলেরা তো সে আগের থেকেই যেত, ছেলেরা এখনো যায়, কিন্তু এই যে মেয়েদের একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটা মানে আমার কাছে সাংঘাতিক প্রলিফিক মনে হয়, খুব প্রোডাক্টিভ মনে হয়
যে মেয়েরাও কতটা অ্যাডভান্স ভাবতে পারে, যেটা আগে ভাবতে পারতো না। ইভেন আমরা আমাদের সময়ও এইগুলো জিনিসগুলো দেখিনি। আমাদের সাথে কিন্তু তোমাদের যেমন অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে ব্যাচের মধ্যে, আমাদের সাথেও কিন্তু এরকম একদম 50-50% ছিল। কিন্তু আমাদের সময় শুধুমাত্র দেখতাম যে ছেলেরা খুব সম্ভবত আরো হায়ার এডুকেশন নেওয়ার জন্য যেত। মেয়েরা, আমাদের অনেক মেয়েরা আছে যারা গিয়েছে, ভালো করেছে, আছে, কিন্তু এই এখন যে মোটিভেশনটা দেখছি এটা অনেক বেশি আর কি। যাই হোক, তোমাদের কাছে এটা ছিল যে গতকাল রাতে একটা নিউজ আসছে, আমি তোমাদের সাথে শেয়ার করি, তো এই কারণে শেয়ার করলাম আর কি। তো এই মুহূর্তে আমার সাথে মাস্টার্সের থিসিস করেছে 5 জন ছাত্রী, তোমার ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ইউএসএ এবং কানাডাতে পিএইচডি করছে। সো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আর কি। তো তোমরা বলবে যে মানে শুধু কি পিএইচডি করতে গেল এটাই কি শুধু প্রাপ্তির জায়গা? হ্যাঁ, আমি কেন বলছি যে আমরা যেহেতু এরকমের এডুকেশনাল ইনস্টিটিউশনে আছি, গবেষণা করি, এগুলো নিয়ে ব্যস্ত থাকি, সো আমাদের কাছে এটা একটা আলাদা প্রাপ্তির জায়গা যে এত ভালো জায়গায় পিএইচডি করতে সুযোগ পাওয়া, পোস্ট গ্রাজুয়েট করতে সুযোগ পাওয়া, মাস্টার্স করতে সুযোগ পাওয়া। তো এগুলো তোমরাও খেয়াল রাখবে। তোমরা যদি একটু ধরে পড়াশোনা করতে পারো, মাস্টার্স এর পরে কিন্তু তোমরা অনেকেই বাইরে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে, যাদের আগ্রহ বেশি আছে তারা কিন্তু চলে যাবে। সো আমি আশা করছি যে তোমাদের ব্যাচ থেকে অনেকে যাবে, তোমাদের ব্যাচের মধ্যে অনেক পটেনশিয়াল ছাত্রছাত্রী আছে। সো এই কারণে আমি তোমাদের সাথে আমার যে ইস্যুটা সেটা শেয়ার করলাম। তো কানিজ ফারজানা নামে আমার এক ছাত্রী টেক্সাস থেকে পিএইচডি করছে, প্রায় শেষের দিকে। ইশরাত ফেরদৌস পার্ডুতে পিএইচডি করছে ইউএসএ তে। সুরাইয়া পারভিন এই কিছুদিন আগে পেন স্টেটে পিএইচডি সুযোগ পেল। তারপরে জান্নাতুল ফেরদৌস ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, যেটাকে ইউবিসি নামে আমরা জানি, সেটাতে পড়াশোনা করছে। তাসনুবা আরো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, পিএইচডি শেষ পর্যায়ে প্রায়। আর আগামী 16 তারিখে রেহনুমা যাবে কানাডার ম্যানিটোবাতে। তোমাদের কাছে কেমন লাগলো বলো? ভালো লাগছে স্যার। ওকে, তো তোমাদের মধ্যেও সেই রকমের একটা অভিপ্রায় অভিলাষ থাকতে হবে, হ্যাঁ, ভালো করতে হবে। জি স্যার, দোয়া করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই পারবে। এবার আবারও একটু চাঙ্গা হলাম, এবার আর একটু পড়ার মধ্যে যাই। তো আমি কয়েক ধরনের ডেনসিটির কথা বলেছি, আরবান পপুলেশন ডেনসিটি। তো প্রথমটা হচ্ছে মিডিয়ান ডেনসিটি, তারপরেরটা হচ্ছে রেসিডেন্সিয়াল ডেনসিটি, তারপরেরটা হচ্ছে এমপ্লয়মেন্ট ডেনসিটি, তারপরেরটা হচ্ছে গ্রস ডেনসিটি, এবং তারপরেরটা হচ্ছে নেট ডেনসিটি। আরো একটা ডেনসিটি আছে যেটাকে আমরা বলি ফ্লোর এরিয়া রেশিও, এইটাও একটা ডেনসিটি, ফ্লোর এরিয়া রেশিও। ফার, FAR, অনেকে সরাসরি তোমাদেরকে বলবে তোমরা আরবান জিওগ্রাফি পড়ে আসছো, বলো তো ফার কি? ফার, FAR, ফার, এটাকে বলা হয় ফ্লোর এরিয়া রেশিও, ফার। তো এই ফ্লোর এরিয়া রেশিও হচ্ছে যে, আচ্ছা আমরা একটু ক্রমান্বয়ে উপর থেকে বলে আসি। পপুলেশন ডেনসিটি সম্বন্ধে আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে পার স্কয়ার কিলোমিটারে কত সংখ্যক লোক বসবাস করে। এটা সিটি টু সিটি ভ্যারি করে, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। মিডিয়ান ডেনসিটি বা গ্রস ডেনসিটি অনেকটা একই রকম। এটা হচ্ছে যে পুরো শহরে যত লোক আছে, পুরো শহরের এরিয়া দিয়ে যদি আমরা সেটাকে ভাগ করে ফেলি, তাহলে যে পার ক্যাপিটা ডেনসিটি পাবো সেটাই হচ্ছে আমাদের একটা মিডিয়ান ডেনসিটি অথবা গ্রস ডেনসিটি। তাহলে এই দুটো অনেকটা সেম, এবং এটা দিয়ে আমরা পপুলেশন ডেনসিটিকে ডিনোট করার চেষ্টা করি। আর রেসিডেন্সিয়াল ডেনসিটি আর নেট ডেনসিটি প্রায় একই রকমের। সেটা হচ্ছে আমাদের টোটাল যে পপুলেশন আছে আর টোটাল যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে শহরের ভিতরে, তাহলে টোটাল পপুলেশনকে আমি রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে আমি ডিভাইড করব, তাহলে আমি সেই জায়গাতে পেয়ে যাব
রেসিডেন্সিয়াল ডেনসিটি অথবা নেট ডেনসিটি। নেট ডেনসিটি তাহলে বলতো কোন ডেনসিটিটা বেশি হবে, নেট ডেনসিটি বেশি হবে নাকি গ্রস ডেনসিটি বেশি হবে? গ্রস ডেনসিটি বেশি হবে। কিভাবে? ইকোনমিক্সে একটা টার্মে পড়েছিলাম, গ্রসটা তো টোটাল আসে। সেটাই তো এই জায়গাতে ভুল করে ফেলছো তুমি। যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়াটা অনেক কম হবে টোটাল এরিয়ার থেকে, হ্যাঁ পপুলেশনকে যদি কম দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে তো ওটার মানই বেশি আসবে। রাইট, নরসিন উত্তরটা ঠিক দিয়েছে, কারণ এটা মনোযোগ সহকারে শুনতে হবে তোমাদেরকে। আমরা একটা সিটির মধ্যে টোটাল পপুলেশনকে রেসিডেন্সিয়াল এরিয়া যতটুকু আছে সেটা দিয়ে আমরা ডিভাইড করব, তাহলে এই ডেনসিটিটা অনেক বেশি হবে। আর টোটাল সিটির পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেই ডেনসিটিটা কম হবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো ভাগে চলে গেলাম। আর থাকে কি আমাদের সাথে থাকে এমপ্লয়মেন্ট ডেনসিটি। তো এমপ্লয়মেন্ট ডেনসিটি কি? এমপ্লয়মেন্ট ডেনসিটি হচ্ছে যে নাম্বার অফ এমপ্লয়মেন্ট পার ইউনিট অফ এরিয়া, যে একটা ইউনিট অফ এরিয়াতে এমপ্লয়মেন্ট কত, অথবা যদি এটাকেও আমরা কি করতে পারি, টোটাল এমপ্লয়মেন্ট ডিভাইডেড বাই টোটাল এরিয়া, তাহলে সেটাকে আমরা বলি এমপ্লয়মেন্ট ডেনসিটি। তো এমপ্লয়মেন্ট ডেনসিটি সাধারণত বড় শহরে বেশি হয়, ছোট শহরে কম হয়। এরপরে থেকে যায় হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও। এইটাও ঠিক যে তুমি টোটাল শহরের যে ফ্লোর এরিয়া সেটাকে তুমি কি করলে, রাখলে এবং টোটাল যে এরিয়া সেই এরিয়া দিয়ে ফ্লোর এরিয়াকে ডিভাইড করে ফেললে, তাহলে এটাকে বলা হয় ফ্লোর এরিয়া রেশিও। এটা আর কিছুই না, এটা হচ্ছে যে তোমার যতগুলো বিল্ডিংস আছে বিল্ডিংস এর মধ্যে ফ্লোর এরিয়া আছে, সেই ফ্লোর এরিয়া টোটাল কাউন্টটাকে নিয়ে আসা এবং সেটাকে তোমার টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করে ফেলা। তো এটাকে বলা হয় ফ্লোর এরিয়া রেশিও। তো ফ্লোর এরিয়া রেশিও তুমি পার ইউনিট অফ ল্যান্ডেও তুমি ফ্লোর এরিয়া রেশিওটাকে করে ফেলতে পারো। তাহলে একটা পার ইউনিট, মনে করো 3 কাঠা একটা জায়গার মধ্যে তোমার এটা স্কোয়ার ফিটে করে ফেলো, 3 কাঠা জায়গা কত স্কোয়ার ফিট হবে। আর তুমি মনে করো সেই তার মধ্যে একটা 10 তলা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর মধ্যে কত স্কোয়ার ফিট আছে। তাহলে এইভাবে তুমি কি করতে পারো, এইভাবে তুমি ফ্লোর এরিয়া রেশিওটাকে বের করতে পারো যে আমার ফ্লোরের এরিয়া হচ্ছে এতটুকু আর আমার গ্রাউন্ড যেই স্পেস যে 3 কাঠা সেটার স্পেসটা কত, এটাকে বলা হয় ফ্লোর এরিয়া রেশিও। দেখো কে কোনটা বুঝতে পারো নাই? খাদিজা? জি স্যার, শুনছি। আছো তুমি আমাদের সাথে? জি আছি। বলো কোন ডেনসিটি বুঝতে পারো নাই, বলো। স্যার মিডিয়ান আর গ্রস যদি একই হয় আর নেট আর রেসিডেন্সিয়াল যদি একই হয় তাহলে আলাদা নাম কেন? আলাদা আলাদা নামে মানুষকে ডাকে না? তাহলে তো টাইপস গুলো 5টা হবে না? টাইপস, শোনো, মূলত আমরা আরবান এরিয়ার জন্য 2টো টাইপস পড়াই। অনেক সময় সেটাকে আমরা বলে ফেলি গ্রস আর নেট, এই ডেনসিটিটাই আমরা পড়াই। কিন্তু তারপরেও তোমাদের যদি যখন রেসিডেন্সিয়াল ডেনসিটি যদি চলে আসে তখন তো বলবা স্যার আমাদের জীবনও জিন্দেগি তো এটা পড়ায় নাই। সব দোষ স্যারের কাঁধে চলে তাহলে আসবে। আমরা অর দিয়ে বলবো যে গ্রস অর মিডিয়ান এন্ড নেট অর রেসিডেন্সিয়াল, এভাবে বললে সুবিধা হয়। হ্যাঁ বলো, তুমি সেটা বলতে পারো, কিন্তু আমি তাহলে তো তোমাকে, মনে হচ্ছে 5টাই আলাদা আলাদা। না 5টা আলাদা আলাদা ঠিক আছে। আমার যখন আমি বলবো যখন মিডিয়ান ডেনসিটি সম্বন্ধে তুমি বলো তখন তুমি সেটাকে ওইভাবে ব্যাখ্যা করবে, আবার যখন আমি তোমাদেরকে বলবো গ্রস ডেনসিটি তখন তুমি সেটা ওইভাবে ব্যাখ্যা করবে। আলাদা কম্পোনেন্ট হিসেবেও তো আসতে পারে পরীক্ষার মধ্যে।
আর কিছু বলবে খাদিজা? ওকে, তাহলে আমরা এমপ্লয়মেন্ট ডেনসিটিটা বুঝতে পারি নাই। কোনটা কোনটা? স্যার এমপ্লয়মেন্ট ডেনসিটি। এমপ্লয়মেন্ট ডেনসিটি হচ্ছে যে নাম্বার অফ জবস ইন এনি গিভেন এরিয়া। তো আমরা শহরের ক্ষেত্রে কি করি? শহরের ক্ষেত্রে আমরা যদি টোটাল নাম্বার অফ জব পেয়ে যাই বা এমপ্লয়মেন্ট পেয়ে যাই, সেটাকে এরিয়া দিয়ে ডিভাইড করলে তার একটা ডেনসিটি পাওয়া যায়। তো সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এই যে সিটি, এই সিটিতে কত জব আছে, কত মানুষ এই জায়গাতে এমপ্লয়েবিলিটির মধ্যে আছে, এটাকে বলা হয় এমপ্লয়মেন্ট ডেনসিটি। বাট বস্তুত পক্ষে এটা কি মিন করে? এটা মিন করে যে পপুলেশন ডেনসিটিকে। যে কারণ কি, এই জবগুলো কে করে? এই জবগুলো তো পপুলেশনই করে, মানুষই তো করে। এখন মনে করো যে একটা পজিশন, এই একটা পজিশন তো দুইজন মানুষ করতে পারে না, একজন মানুষই করবে। তাহলে 10টা পজিশন, 10টা পজিশনের জন্য 10টা মানুষের দরকার হয়। 100টা পজিশন, তাহলে 100টা মানুষের দরকার হবে। এইটা আবার কি হয়, এটা ভ্যারি করে, ভ্যারি করেছে বিভিন্ন এরিয়াতে ভ্যারি করে। তবে পপুলেশন ডেনসিটিও এরিয়া অনুযায়ী ভ্যারি করে। এবং এই ভেরিয়েশনটা শুধুমাত্র যে আমরা ল্যান্ড ইউজ অনুযায়ী দেখবো তা কিন্তু না, এটা কিন্তু তোমার ডিউরেশনাল ভেরিয়েশনও হয়, ডে ওয়াইজও ভেরিয়েশন হয়। যেমন রেসিডেন্সিয়াল এরিয়াতে দিনের বেলা জনসংখ্যা কমতে পারে, আবার কমার্শিয়াল এরিয়াতে আমাদের দিনের সময় জনসংখ্যা বাড়তে পারে। তাহলে রেসিডেন্সিয়াল এরিয়াতে রাতের বেলা জনসংখ্যা বাড়তে পারে, আবার কমার্শিয়াল এরিয়াতে কমতে পারে। ঠিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও তাই। এই ভেরিয়েশন গুলো এই জায়গাটার মধ্যে হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি পপুলেশন ডেনসিটি ভেরিয়েশন। তাহলে শহরের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমরা নাইট পপুলেশন কে আমরা মেজারমেন্টের মধ্যে আনতে চাই। অর্থাৎ রাতের বেলা মানুষ কি করে? রেস্টের জন্য সাধারণত বাসগৃহের মধ্যে অবস্থান করে। তাহলে ওই যে গিভেন এরিয়া বলা হয়েছে, সেই এরিয়ার পপুলেশনের ডেনসিটি গুলো আমরা ঠিক ভালো মতো বুঝতে পারি। দেখো বুঝতে পারলা কিনা, না কোনো প্রবলেম আছে? স্যার তাহলে এটা রেজাল্ট কি পার্সেন্টেজ আসবে? স্যার এমপ্লয়মেন্ট ডেনসিটি স্যার পার্সেন্টেজে তুমি সবগুলি পার্সেন্টেজে করতে পারো, কিন্তু এটা আসে হলো সংখ্যায়। যেমন আমরা বলি না যে বাংলাদেশের পপুলেশন ডেনসিটি কত, তুমি তখন বলো 1100। সেই হিসাবে এগুলোর ডেনসিটিও তোমার কি হয়, সংখ্যায় আসে এই ডেনসিটি গুলো। এখন আমি তো তোমাদের যেটা বুঝাতে চাচ্ছি যে আরবান এরিয়াটা এতই কমপ্লেক্স ইস্যু যে তোমার নেইবারহুড টু নেইবারহুড পপুলেশন ভ্যারি হতে পারে, তারপরে ল্যান্ড ইউজ টু ল্যান্ড ইউজ পপুলেশন ভ্যারি হতে পারে, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট পপুলেশনের ডেনসিটি ভ্যারি হতে পারে। এইটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। তো আবারও বলছি, তোমাদের যদি এখনো পর্যন্ত কারো কোনো ডেনসিটি বুঝতে সমস্যা হয় তাহলে সেটা আমাকে প্রশ্ন করো। ওকে, আশা করি তোমাদের কারো প্রশ্ন নাই। এবার আমরা তো মোটামুটি বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলোচনা করলাম আরবান পপুলেশনের। এখন আমরা যেটাতে যেতে চাচ্ছি সেটাকে আমরা বলছি আরবান পপুলেশন ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল।
আরবান পপুলেশন ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল। তোমরা একটু লিখে নাও। তো আরবান পপুলেশন ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল দিয়েই হয়তো আমরা এই জায়গাটা শেষ করতে পারবো বলে আশা করছি, কারণ এইটা আমি তোমাদেরকে একটু সংক্ষেপেই পড়াচ্ছি, খুব বেশি ডিটেইল আমি এই জায়গাতে পড়াবো না, কারণ এটা বড় প্রশ্ন হিসেবে কম থাকে। আর তোমাদের যেহেতু অনলাইনে পরীক্ষা হতে যাচ্ছে, সেহেতু বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। সব সেমি ব্রড টাইপের কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষার মধ্যে। স্যার পরীক্ষা তো আমরা অফলাইনেই দিতে চেয়েছিলাম। আমরাও তো তোমাদের পরীক্ষা অফলাইনে নিতে যাচ্ছি, কিন্তু আসলে তো পারছি না নিতে এই মুহূর্তে। স্যার আমাদের তো স্যার ভ্যাকসিনেটেড কমপ্লিট স্যার। তোমরা ভ্যাকসিন দিয়ে ফেলছো? জি স্যার, সবাই ভ্যাকসিন দিয়েছে তো ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে এখনো পর্যন্ত তো ইউনিভার্সিটি সিদ্ধান্ত এটাই। কিন্তু স্যার এই যে স্যার অনেকে তো পরীক্ষা দিচ্ছে অফলাইনে স্যার। স্যার এই যে সয়েল ডিপার্টমেন্টে স্যার অফলাইনে 12 তারিখ থেকে পরীক্ষা ওদের হচ্ছে, আমাদের ইয়ারেরই, তাহলে আমরা কেন স্যার সম্ভব নয়? আমরা স্যার নিজেরা স্যার বাইরে থেকে হলেও তো পরীক্ষা দিতে চাচ্ছি অফলাইনে। সেটা তোমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করো, উনি যদি নিতে পারেন তাহলে আমাদের তো কোনো আপত্তি নাই। ঠিক আছে, হল মনে হয় 15 তারিখ খুলবে এরকম একটা নোটিশ দেখলাম স্যার। এত সহজ না সাকিব, যত সহজে চিন্তা করো। আমরা যখন এটা চিন্তা করতে যাই তখন মাথা সব ঘুরে যায়। বুঝতে পেরেছ? তোমরা এখন বাসায় বাসায় থাকো বিদায় সমস্যাগুলো একসাথে হচ্ছে না। যে হল খুলে দিবে তখন তো সমস্যা কয়েক মুখী হয়ে যাবে। স্যার আমাদের তো ভ্যাকসিন দিয়ে দিছে, তাহলে স্যার ভ্যাকসিনের জন্য এতদিন আটকে রাখলো কেন? এইভাবে চললে তো খুলবে কোনোদিন। শোনো, এই প্রশ্নের উত্তর তো আমি তোমাকে দিতে পারবো না। সরি স্যার, আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ এটা দিলে শুধুমাত্র তোমাদের সাথে আমার ডিবেট হবে, আর আমরা ডিবেট করে কোনো লাভ নেই এই জায়গাটার মধ্যে। আমি মনে করি যেহেতু ভ্যাকসিন দিয়েছে ইউনিভার্সিটি খুলে দেওয়াই উচিত, কিন্তু ইউনিভার্সিটির প্রশাসন যখন এতগুলো মাথা যখন একসাথে বসে না, তখন এই তোমার মতো অনেক ডিবেট ওই জায়গাতে হয়, তখন তারা একটা এগ্রিগেট সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তটাই বহাল রাখে। বুঝতে পেরেছো? এই জায়গাতে ইনফেকশন রেট বলে একটা কথা আছে, এবং এটা WHO থেকে বলা আছে যতক্ষণ পর্যন্ত এটা 5% এর নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত তুমি এই ধরনের বড় মেগা ইনস্টিটিউশন গুলো খুলতে পারো না। তো এখনো আমাদের এই জিনিসটা কি হচ্ছে, এখনো আমাদের উঠানামা করছে, এবং আসল যে পার্সপেক্টিভটা সেটা এখনো আমরা জানি না। ফিগারটা কোন জায়গাটার মধ্যে সেটা এখনো আমাদের আননোন। আমরা যদিও দেখছি যে 10, 11 এরকম আছে, কিন্তু 2 সপ্তাহ পরে যেটা 20 হবে না সেটাও তো আমরা বুঝতে পারি না। আমি তো গত পরশুদিন, আমি সাধারণত বিপণী বিতানগুলোতে যাই না, গত পরশুদিন নিউ মার্কেটে গিয়ে আমি ভরকে গেছি, একটা মানুষও মাস্ক পরে না। তো তুমি যখন হলের মধ্যে থাকবে তখন তো একই অবস্থা হবে পরিস্থিতি। এখন তুমি মনে করছো যে ওকে আমি হলের মধ্যে থাকছি, আমরা তো সবাই ভ্যাকসিনেটেড, কিন্তু তোমরা প্রতিদিনই হলের বাইরে যাবে, তখন কয়জন তোমাকে এই মাস্ক পরানোর জন্য বেঁধে রাখবে? কয়জন তোমাকে খেয়াল রাখবে? তো একজন ইনফেক্টেড হলে তোমার তো ইনফেকশন হয়ে যাবে। ভ্যাকসিন দিলে যে ইনফেকশন হবে না তার কোনো গ্যারান্টি আছে? সো যখন অনেকগুলো মাথা ওই জায়গাতে চিন্তা করে না, তখন এইভাবে চিন্তা করে। ওকে, যাই হোক, আমি তোমাদের এই ডিসকাশনে গেলে অনেক সময় নিয়ে নিবে। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে চেয়ারম্যানের সাথে আলাপ করব। এই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে চাই। এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের শেষ টপিক, যেটাকে আমরা বলছি ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল। এটা হচ্ছে যে আমরা যখন একটা শহর শুরু হতে দেখি, তখন থেকে একটা শহর যখন মাল্টি নিউক্লি পর্যন্ত যায়, অর্থাৎ আমরা যদি বার্জেস থেকে আমরা যদি একেবারে
মাল্টিপল নিউক্লি মডেল পর্যন্ত যাই তখন সেটার মধ্যে দেখব যে এই মডেলগুলোর মধ্যে ভ্যারিয়েশন হয়েছে। তো এই ভেরিয়েশন গুলো দেখতে অনেকটা এইরকম। আমি তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এই ধরনের অনেক মডেল আছে, তোমরা কি দেখতে পাচ্ছ মডেলগুলো? জি স্যার। জি স্যার। ওকে, এই যে বাঁ দিকের যেই জায়গায় আমার যে কার্সারটা না, সেই জায়গায় তোমরা একটু খেয়াল করো। তো এই জায়গাতে দেখো যে আমরা যদি দেখি যে এটা হচ্ছে সিটি সেন্টার অথবা সিবিডি বলি, এই সিবিডি থেকে ডিস্টেন্স মানে কি, সিবিডি থেকে একদম পেরিফেরি পর্যন্ত এই ডিস্টেন্সটা। আর এই জায়গাতে আমরা ডেনসিটিটা দেখছি, এই ডেনসিটি হচ্ছে পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি, তাহলে পপুলেশন ডেনসিটি হচ্ছে দেখা যাচ্ছে এই পপুলেশন ডেনসিটি সাধারণত সেন্ট্রাল এরিয়াতে বেশি, এবং যতই পেরিফেরির দিকে যাবে ততই হচ্ছে তার ডেনসিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। সো এটা কখন, এটা হচ্ছে যে একটা শহর যখন শুরু হলো তখন এই রকম। আবার এর পরের যে স্টেজ, সেই স্টেজটা হচ্ছে কিছুটা ভিন্ন। সেটার ভিন্নতা হচ্ছে যে আস্তে আস্তে তোমার কি হয়, আস্তে আস্তে সিটি সেন্টারের মধ্যে জনসংখ্যা কমতে থাকে। তাহলে তোমরা পড়েছো যে ডিকনসেন্ট্রেশন একটা স্টেজ আছে, যখন সিটির যেই সেন্টার, সেই সেন্টার থেকে মানুষ কি করে আস্তে আস্তে সেই পেরিফেরির দিকে যেতে শুরু করে, ডিউ টু আপরুটিং কন্ডিশনস and due to the force of centrifugal forces। তো এই কারণে কি হয়, এই পপুলেশনের ডেনসিটি তোমার সিটি সেন্টারের দিকে কমতে থাকে, আস্তে আস্তে পেরিফেরির দিকে বাড়তে থাকে। তাহলে এই যে গ্রেডিয়েন্টের মধ্যে আমরা যে জায়গাতে দেখছি যে শার্প এই জায়গাতে বেশি, এই শার্পনেসটা আস্তে আস্তে কমে যেতে থাকে, সিটি সেন্টারে কমতে থাকে এবং আস্তে আস্তে তোমার পেরিফেরির দিকে তোমার এই জনসংখ্যা বাড়তে থাকে। এবং এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে যে সিটি সেন্টারে একদমই কমে যেতে থাকে, তবে একদম জনশূন্য না। এই সিটি সেন্টারের পরে আসলে পিকটা দেখা যায়। এরপরে কিন্তু আরো এডিশন আছে। এর পরের এডিশনটা হচ্ছে কি, যেমন এই শহরের মধ্যে আরো কতগুলো সাব সেন্টার দেখা যাবে, আরো কতগুলো নোড দেখা যাবে। তাহলে সেই নোডের মধ্যেই পপুলেশন আসলে বাড়তে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে সিটি সেন্টারে পপুলেশন কম, তারপরে একটা নোড মানে আর একটা পিক দেখা যাচ্ছে, এই পিক আবারও ডাউনগ্রেড হচ্ছে বা ডাউনওয়ার্ড হচ্ছে, তারপরে এই পিকটা কিছু দূর গিয়ে আবার সেটা আপওয়ার্ড হচ্ছে। তার মানে কি, এই আপওয়ার্ড হওয়াটার অর্থ হচ্ছে যে এই জায়গাতে হচ্ছে আরো একটা কি, আরো একটা পিক দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে যখন একটা শহর, যখন এটা সিঙ্গেল নোডাল হবে, তখন এইটা সাধারণত শার্প সিটি সেন্টারে পপুলেশন বেশি থাকবে এবং আস্তে আস্তে পেরিফেরির দিকে তোমার পপুলেশনটা কমতে থাকবে। সময়ের আবর্তে সিটি সেন্টারের পপুলেশন কমতে থাকবে, কিন্তু তারপরে রেসিডেন্সিয়াল এরিয়া হবে এবং সেই রেসিডেন্সিয়াল এরিয়ার পপুলেশন বাড়তে থাকবে, ডেনসিটি, এবং পেরিফেরির দিকেই কমতে থাকবে, এইটাই নিয়ম। আর এরপরে যখন আরো বেশি ডিফারেন্ট নোড সৃষ্টি হবে, তখন দেখা যাবে যে এই নোডের মধ্যে আসলে পপুলেশনের ডিস্ট্রিবিউশন গুলো বেশি হচ্ছে। তো আমি এই জায়গাতে তোমাদেরকে আরো একটা ছবি দেখাচ্ছি। এটা ঢাকা শহরের ক্ষেত্রে, ঢাকা শহরের ক্ষেত্রে। তো এটাকে আমরা পপুলেশন কন্টুর ম্যাপ বলি। তোমরা নিশ্চয়ই কন্টুর ম্যাপ সম্বন্ধে জানো, জানো কি? জি স্যার। এই ম্যাপটা কি দেখতে পাচ্ছ? তোমরা কি ম্যাপটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখো, এই যে ম্যাপটার এই যে কন্টুর ম্যাপ গুলো আঁকা আছে, দেখো এই জায়গাতে সবচাইতে
যে কন্টুর লাইনগুলো সেগুলো সব কাছাকাছি এবং ঘিঞ্জি। তার মানে এই জায়গাতে হচ্ছে তোমার পপুলেশন ডেনসিটি বেশি। আস্তে আস্তে এই যে যত তুমি এই উপরের দিকে পেরিফেরির দিকে যাচ্ছ বা অন্য ক্লাস্টারে যাচ্ছ, সেই জায়গাতে আরেকটা একটা করে ক্লাস্টার হচ্ছে। তো এই জায়গাতে পপুলেশন ডেনসিটি বেশি, খুব বেশি এই জায়গাটার মধ্যে। কিন্তু দেখো এই জায়গাতে আরেকটা ক্লাস্টার হয়েছে, আবার দেখা যাচ্ছে যে এই জায়গাতে এক একটা ক্লাস্টার হয়েছে, এই জায়গাতে একটা ক্লাস্টার হয়েছে। ফলে আমরা যদি ডিসেকশন করি এবং আড়াআড়ি এইভাবে ডিসেকশনটার মধ্যে যাই, তাহলে এই ডিসেকশনে দেখা যাবে যে কি পপুলেশনের গ্রেডিয়েন্ট হবে, কি ডেনসিটি গ্রেডিয়েন্ট হবে। এই জায়গাতে অনেক বেশি আস্তে 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 করে এই জায়গাতে আরেকটা পিক এবং এই জায়গাতে আস্তে আস্তে কমতে থাকা। দেখো কয়জন বুঝতে পারলা? জি স্যার, বুঝতে পেরেছি। এটাকেই বলা হয় যে ডেনসিটি গ্রেডিয়েন্ট মডেল। এই মডেলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সায়েন্টিস্ট দিয়েছেন, গবেষক দিয়েছেন। তো আমরা যে প্রথম যে মডেলটা দেখেছি সেই মডেলটাকে বলেছি যে শার্প, যেটা তখন সিটির উদ্ভব। এই শার্প মডেলকে আমরা বলছি কি, আমরা বলছি এটা ক্লার্কের মডেল। অর্থাৎ ক্লার্ক এই ধরনের একটা ইকুয়েশন করে সেই মডেলটাকে বের করেছেন। এই জন্য এটাকে বলা হয় ক্লার্কের মডেল। এর পরের মডেলটাকে বলা হয় তোমার সেরাত মডেল, নিউলিং মডেল। এরকম নামে নামে মডেল হয়েছে। তো সেই নামে নামে মডেল আমাদের জানার খুব বেশি প্রয়োজন নাই, বাট আমাদের প্রয়োজন হচ্ছে যখন আমি তোমাকে বলবো যে যদি একটা সিঙ্গেল নোডাল সিটি হয়, তাহলে যখন একটা সিঙ্গেল নোডাল সিটি হবে তখন তার যে ডেনসিটি গ্রেডিয়েন্ট হবে সেটা কিরকম হতে পারে। যখন মাল্টি নোডাল হয় তখন তার গ্রেডিয়েন্ট মডেলটা কিরকম হতে পারে। পরীক্ষায় সাধারণত এই ধরনের প্রশ্ন থাকতে পারে তোমাদের। তোমরা একটু একটা মিনিট অপেক্ষা করো, আমার কি জানি একটা কল আসছে, আমি একটু দেখে আসি। তোমরা একটু একটা মিনিট অপেক্ষা করো।
সরি, আমি তোমাদের একটু সময় নিয়ে নিলাম। আচ্ছা যাই হোক, তোমরা বুঝতে পেরেছো কিনা বলো আমাকে। স্যার ডেনসিটি প্রোফাইলে বি দেওয়া ছিল, বি গ্রেটার 0 ইকুয়াল 0, এইগুলা মানে বিটা কি? বি গ্রেটার দেন 0, বি, এগুলা তোমার এখন বোঝার কোনো দরকার নাই। তুমি এইগুলা বুঝতে পেরেছো কিনা বলো। আমরা সেই জি স্যার, ইকুয়েশনে যাই নাই তো। যদি ইকুয়েশনে যাই তাহলে সেগুলো আমি তোমাদের বুঝাতাম। এগুলো স্যার হচ্ছে বুঝছি যে সিঙ্গেল নোড, এটা বুঝছি। হ্যাঁ, এগুলো বুঝো, কারণ ওগুলো তোমার পপুলেশনের কতগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন থেকে এই জায়গাগুলোর মধ্যে আসছে। কিন্তু আমরা সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আসিনি এই জায়গাটার মধ্যে। কারণ আমি বলছি তোমাদেরকে এগুলো সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি আমি। তো তোমাদেরকে আপাতত এতটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ রাখছি, এর বাইরে আমি নিতে চাচ্ছি না। ওকে, এখন যে বিষয়টা দাঁড়ায় যে আমাদের কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে, সেই স্ট্যাটিস্টিক্স গুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তো সেই স্ট্যাটিস্টিক্স গুলো তোমরা একটু মনে রাখো। যদি ছোট করে লিখে নাও তাহলে ভালো হয়। এই মুহূর্তে পুরো পৃথিবীতে 4 বিলিয়ন এরও বেশি লোক আরবান এরিয়াতে বসবাস করে, এবং সেটা টোটাল পার্সেন্টেজ হচ্ছে 56%। টোটাল পার্সেন্টেজ হচ্ছে 56%। তাহলে এই মুহূর্তে আমাদের গ্লোবালি 4 বিলিয়ন লোক বসবাস করছে পুরো পৃথিবীতে আরবান এরিয়াতে, যার লেভেল অফ আরবানাইজেশন বলা হয় 56%। এটা তোমাদেরকে আগেও বলেছি। এখন এর পরিসংখ্যান হচ্ছে যে এই সংখ্যাটা হচ্ছে তোমার আগামী 50 সাল নাগাদ কততে দাঁড়াতে পারে। আগামী 50 সাল নাগাদ অর্থাৎ 2050-এ গিয়ে এই পপুলেশনটা 7 বিলিয়নে দাঁড়াবে। 7 বিলিয়নে দাঁড়াবে। সেই সময় হয়তো প্রায় 70% লোক আরবান এরিয়াতে বসবাস করবে। আমি কিন্তু গ্লোবাল পপুলেশন ডেটা তোমাদেরকে বলছি, নট লোকাল। এই মুহূর্তে প্রতি 3 জন আরবান পপুলেশনের 1 জন স্লাম এবং স্কোয়াটার্সে বসবাস করে। প্রতি 3 জনের মধ্যে 1 জন স্লাম এবং স্কোয়াটারে বসবাস করছে। তোমরা কি পরিসংখ্যানগুলো দেখতে পেরেছো? জি স্যার। ওকে, যদি পরিসংখ্যানগুলো লিখতে পারো তাহলে এর যে মেজর যেই অংশ, সেই অংশটাকে বলা হয় যে রুরাল আরবান মাইগ্রেশনের ফলে হচ্ছে। কিন্তু আমরা জানি যে প্রসেসগুলো আরো কিছু আছে। আমরা লোকাল হিসাবে এই প্রসেসগুলোকে জানি, কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে রুরাল আরবান মাইগ্রেশনের ফলে হচ্ছে। যেহেতু আরবান এরিয়াতে বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি, বেটার লিভিং ফ্যাসিলিটিস, বেটার সার্ভিসেস, এবং এই জায়গাটায় আসলে পরে ওয়েলদি হওয়া যায়, সেই কারণে মানুষ রুরাল থেকে আরবান এরিয়াতে শিফট করছে। এটা কি মেজর কারণ হিসেবে গ্লোবালি দেখানো হয়েছে। তার ফলশ্রুতিতে আরবান পপুলেশন যখন বেশি হয়ে যাচ্ছে,
শহরের ডেনসিটি যখন বেশি হয়ে যাচ্ছে তখন সেটা ওই আরবান এরিয়ার উপরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। সেই ইম্প্যাক্ট গুলো আমাদেরকে একটু কম বিস্তর জানা উচিত। তো সেই ইম্প্যাক্ট গুলোর মধ্যে যেটা হচ্ছে যে একটা ওভারঅল জবের উপর একটা ক্রাইসিস ক্রিয়েট করছে, অর্থাৎ ইকোনমিতে একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, যে এই জায়গাতে সারপ্লাস লেবার ফোর্স হয়ে যাচ্ছে, সবার জন্য জব ক্রিয়েট করা সম্ভব হচ্ছে না। ফলে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখা যাচ্ছে যে অধিক পরিমাণে সারপ্লাস লেবার থেকে যাচ্ছে এবং ওটা থেকে ইনফরমালিটির সৃষ্টি হচ্ছে বা ইনফরমাল জব ক্রিয়েশন হচ্ছে, এবং অধিক সংখ্যক মানুষ দেখা যাচ্ছে যে অ্যাকোমোডেশন পাচ্ছে না বা তাদের যেই লাইফের স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করতে পারছে না। বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির শহরগুলোতে আমরা এই জিনিসটা দেখতে পাই। কিন্তু বিপরীত যে চিত্রটা আছে, যেটা ভেরি মাচ কন্ট্রাডিক্টরি এবং ভেরি মাচ প্যারাডক্সিক্যাল, সেটা হচ্ছে যে তোমার এই শহরগুলোর মধ্যেই আগামী 20-25 অথবা 30 বছরের মধ্যে আরো বেশি জনসংখ্যা বাড়বে। তাহলে ধরে নেওয়া হচ্ছে যে ওই জায়গাতে ক্রাইসিসটা আরো অনেক বেশি। ইভেন কম করে হলেও এই আরবান পপুলেশন মাইক্রো ক্লাইমেটের উপরে কিছুটা ঝুঁকি বিস্তার করে। কিভাবে? অধিক সংখ্যক পপুলেশন মানে অধিক সংখ্যক কার্বন ডাই অক্সাইড, এবং অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারের মধ্যে যেই হিট জেনারেশন হয় সেই হিটটাকে অ্যাবজর্ব করা, ধরে রাখা, ফলে সেই জায়গাতে একটা হিট আইল্যান্ড তৈরি করে ফেলা। অর্থাৎ আমরা যদি খুব সাদা মাটা শব্দে বলি তাহলে আরবান এরিয়ার ভিতরে গরম ভাবটা বেশি অনুভূত হওয়া। তাহলে এটা যে শুধুমাত্র জনসংখ্যার জন্যই হয় তা না, কিন্তু অধিক পরিমাণে জনসংখ্যা একটা বড় কারণ। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম আছে, সেগুলোর মধ্যে হচ্ছে সাধারণত আমরা শহরের ভিতর থেকেই মানে যে কমিউনিকেবল যে ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলো বেশি দেখতে পাই, এবং সাধারণত এটা একটা এপি সেন্টার হিসেবে কাজ করে। যেমন আমরা কোভিড এর ক্ষেত্রেও দেখেছি, কোভিড এর শুরু হয়েছে ঢাকা শহর থেকে। তাহলে ঢাকা শহর সবচেয়ে জনবহুল দেশ, এবং এটা থেকে হায়ারার্কিক্যালি বিভিন্ন বড় বড় শহর থেকে ছোট ছোট শহর থেকে এখন গ্রাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তো এটাকে আমরা বলছি যে হায়ারার্কিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ স্প্রেডিং। তাহলে এই প্রবলেম গুলো দেখা যায় যে শহরের ভিতরে সৃষ্টি হয়, এবং বড় শহরের ভিতরে ক্রাইসিস অনেক বেশি কম্পেয়ার্ড উইথ ছোট শহর। এবং আরো ক্রাইসিস গুলোর মধ্যে হচ্ছে দেখা যায় যে ফুড ক্রাইসিস দেখা দেয়, এবং সার্ভিসের মধ্যেও ক্রাইসিস দেখা দেয়, এবং বড় ধরনের ইনইকুয়ালিটির সৃষ্টি হয়। এই ইনইকুয়ালিটি দেখা যায় যে সাধারণত গরিব মানুষরা এই ইনইকুয়ালিটির সবচেয়ে বেশি শিকার হয়। তো ইনইকুয়ালিটি ইন টার্মস অফ ইনকাম, ইনইকুয়ালিটি ইন টার্মস অফ সার্ভিস ফ্যাসিলিটিস, ইনইকুয়ালিটিজ ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ইনইকুয়ালিটি ইন টার্মস অফ তোমার আমরা যেটাকে বলি অ্যামিনিটিস। তো এইটা হচ্ছে যে কোনো একটা শহরে অধিক জনগোষ্ঠী যদি হয়ে যায় তখন তারও কিন্তু কি হয়, একটা পাল্টা একটা কি আছে, ইনফ্লুয়েন্স আছে, একটা ইম্প্যাক্ট আছে, একটা ইফেক্ট আছে। সেই ইফেক্টটা সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার, যেটা নিয়ে তোমাদেরকে আমি খুব ছোট করে বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আমার এই জায়গাতেই আজকের লেকচারটা শেষ করছি, খুব বেশি বড় করলাম না, কারণ এই জায়গাতে আরো অনেক কিছু আছে, তো সেই জায়গাগুলোতে আমরা আসলে যাব না। এরপরে আরবান এনভায়রনমেন্ট নিয়ে তোমাদের সাথে লেকচার আছে। সেই আরবান এনভায়রনমেন্ট অনেক বৃহৎ একটা জায়গা, সেই জায়গাটা থেকেও আমি খুব ছোট করে তোমাদের জন্য একটা লেকচার তোমাদের জন্য তৈরি করবো এবং সেটা তোমাদেরকে দিব। আমি এই জায়গায় আমার লেকচারটা শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো করো।
এর ফাঁকে আমি একটু তোমাদের আগে অ্যাটেন্ডেন্সটা দিব, তারপরে তোমাদের আমি নাম্বারটা শেয়ার করব। আজকে কত তারিখ? 6 তারিখ স্যার। 6 তারিখ। ওকে, 6 তারিখ। 6-9 না? 6-9 অর্থ কি? না 9-6 কোনটা? নয় ছয় স্যার, অপচয় অর্থে ব্যবহৃত হয় মেবি। 9-6 অপচয়, ঠিক আছে। শামিমা ঠিকই বলছো তুমি। সো আমরা সময় অপচয় না করি। রোল 2। ইয়েস স্যার। 3 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 প্রেজেন্ট স্যার। 9 ইয়েস স্যার। 14 খুব সম্ভবত নাই আমাদের সাথে 14 18 ইয়েস স্যার। স্যার 16 আছে স্যার। 16 তো আমি দেখছি না তোমাদের রোল নং এর মধ্যে। স্যার 16 রোল আবুল হোসেন টিটু। 16 রোল তো আমার এটার মধ্যে নাই গে। তুমি কি আগে ছিলে? ইয়েস স্যার। তাহলে আমার এদিকে তো 16 রোল নং নাই। এটা আবার কি শোনালে তুমি? 18 দেখছি। তুমি থাকো আমার সাথে, হ্যাঁ? ইয়েস স্যার। তুমি কি পরীক্ষা দিয়েছো সব? জি স্যার। তাহলে তোমার রোল এদিকে নাই কেন? এত অবাক কাণ্ড। আচ্ছা তুমি থাকো, আমি তোমার সাথে পরে কথা বলছি। 18 জি স্যার। 18 আছো? ইয়েস স্যার। 20 21 ইয়েস স্যার। 22 ইয়েস স্যার।